একটি রহস্যময় বাড়ি, এক মায়াবী আত্মা আর এমন এক সত্য যা আপনাকে শেষ পর্যন্ত চমকে দেবে। এই গল্পে আছে প্রতারণা, প্রতিশোধ আর এমন এক রহস্য যা উন্মোচিত হতেই আপনার রোমাঞ্চ বেড়ে যাবে। যখন শান্তনু একটি পুরনো বাড়িতে আসে, সে এমন কিছু দেখে যা অন্য কেউ দেখতে পায় না। কিন্তু সে কি সত্যি মৃত, নাকি তার উপস্থিতির পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর গোপন সত্য? প্রেম, বিশ্বাসঘাতকতা আর ভয়ঙ্কর খুনের জট খুলতে চলেছে এই গল্পে, যেখানে প্রতিটি চরিত্রের আছে এক লুকোনো মুখোশ। শেষ পর্যন্ত কে বেঁচে থাকবে আর কে নিচের পাপের শাস্তি পাবে? আসুন ডুব দিই এই রহস্যময় কাহিনীতে, যেখানে সত্য আর মিথ্যার পার্থক্য বোঝা কঠিন হয়ে যাবে। গল্পের শুরুতে নায়ক শান্তনুকে দেখানো হয়, যে খুব টেনশনে কোথাও যাচ্ছে। মনে হচ্ছে কেউ তাকে অনুসরণ করছে, কিন্তু হঠাৎ পেছন থেকে কেউ এসে তার মাথায় আঘাত করে এবং তাকে টেনে নিয়ে যায়। এখান থেকেই শুরু হয় আসল মুভি। এরপর কিছু মাস আগের ঘটনা দেখানো হয়। শান্তি নামের এক নারীকে। স্নান শেষে তিনি তার ঘরে যান। তার স্বামী তার সাথে ঘনিষ্ঠ হতে চায়, কিন্তু শান্তি রাজি হন না এবং বলে, একটু আগেই তো সব হলো, আমি স্নানও করে নিয়েছি, তুমি কি সত্যিই এতই শক্তিশালী? স্বামী বলে, হ্যাঁ, আমি দ্বিতীয় রাউন্ডের জন্য প্রস্তুত। কিন্তু তখনই বাইরে থেকে গাড়ির শব্দ শোনা যায়। শান্তি তখন তাড়াহুড়ো করে বলে, আমার স্বামী চলে এসেছে, তুমি পেছনের দরজা দিয়ে পালাও। বুঝতেই পারছেন, শান্তি আসলে যার সঙ্গে ছিল সে তার প্রেমিক। তার স্বামী একজন পুলিশ ইন্সপেক্টর। ইন্সপেক্টর বাড়ি আসার পর শান্তিকে চুমু খেতে চায়, কিন্তু শান্তি বলে, তুমি আগে একটু গোসল করে খেয়ে নাও। ইন্সপেক্টর গোসল করতে চায়, আর তখন বাইরে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে জিজ্ঞেস করে, কি হয়েছে? শান্তি উত্তর দেয়, কিছু না, বিড়াল। গোসলের পর ইন্সপেক্টর খেতে বসে। তখন শান্তি জিজ্ঞেস করে, তুমি এত দেরি করে আসো কেন? সারাদিন আমার একা একা ভালো লাগে না। ইন্সপেক্টর বলে, আমি এক চোরকে খুঁজছি। এই চোর একটু অন্যরকম। সে বাড়ির মহিলাদের ভুলিয়ে ভালিয়ে ঘরে ঢোকে, তারপর দামি জিনিস চুরি করে নিয়ে যায়। সে অনেক বাড়িতে এমন করেছে, তাই আমি তাকে দ্রুত ধরতে চাই। এরপর গল্প অন্যদিকে মোড় নেয়। দেখা যায় এক নারী, যার নাম ম্যারি, স্বামীকে অফিস যাওয়ার সময় বিদায় জানায়। বাড়ির গেট বন্ধ করার সময় শান্তনুকে দেখে মুচকি হাসে, শান্তনু হাসে। তাদের মধ্যে কি সম্পর্ক আছে সেটা তখনও পরিষ্কার নয়। শান্তনু কাজ করে এক ব্যক্তির জন্য, যাকে সবাই আন্না বলে ডাকে। শান্তনু তাকে জানায়, আমি ওই মহিলাকে ফাঁদে ফেলেছি, এখন শুধু জিনিসটা চুরি করলেই হবে। আন্না বলে, আমার শুধু তার বাড়ির যীশু খ্রিস্টের সোনার ক্রুশটা চাই। শান্তনু বলে, হ্যাঁ, আমি সেটাই নিয়ে আসব। এরপর শান্তনু ম্যারির বাড়িতে ঢুকতে চায়, কিন্তু চারপাশে সিসিটিভি ক্যামেরা থাকায় তাকে সাবধানে ঢুকতে হয়। সে যখন ঢোকে, দরজা হঠাৎ বন্ধ হয়ে যায়। দেখা যায় ম্যারি দরজা বন্ধ করেছে। ম্যারি জিজ্ঞেস করে, এত দেরি কেন? শান্তনু উত্তর দেয়, তোমার স্বামী এত ক্যামেরা লাগিয়ে রেখেছে, সেগুলো এড়িয়ে আসতে অনেক কষ্ট হয়েছে। এতে বোঝা যায় তাদের সম্পর্ক অনেক দিনের। দুজনের রোমান্স শুরু হয় এবং এক পর্যায়ে শান্তনু একটি দামি ক্রুশ দেখতে পায়। সে সেটির ছবি তোলে। তখন ম্যারি বলে, এর দাম 2 কোটি টাকা। শান্তনু অবাক হয়ে জিজ্ঞেস করে, এত দামি জিনিস বাইরে রেখেছো কেন? ম্যারি জানায়, তার স্বামী বলেছে যদি চোর ঢোকে সে প্রথমে লকার খোলার চেষ্টা করবে, কিন্তু বাইরে রাখলে চোর ভাববে এটা একটা সাধারণ ক্রুশ, তাই নিয়ে যাবে না। এরপর ম্যারি কি মনে করে যেন ক্রুশটি লকারে রেখে দেয়। শান্তনু চিন্তায় পড়ে যায়, যে জিনিস এতক্ষণ বাইরে ছিল সেটা এখন লকারে, সে কিভাবে চুরি করবে? এরপর ম্যারি গোসল করতে যায়, আর সেই ফাঁকে শান্তনু লকার খোলার চেষ্টা করে, কিন্তু সে তো পাসওয়ার্ড জানে না। সে ভাবে বেশিরভাগ মানুষ জন্ম তারিখ পাসওয়ার্ড হিসেবে রাখে, তাই সে ম্যারির জন্ম তারিখ জানতে চায়। ম্যারি ভাবে শান্তনু তার জন্মদিনে সারপ্রাইজ গিফট দিতে চায়, তাই সে তার জন্ম তারিখ বলে দেয়। শান্তনুর ধারণা ঠিকই ছিল, জন্ম তারিখ ব্যবহার করেই লকার খোলা যায়। সে চুপচাপ ক্রুশটি বের করে নেয়। এরপর আমাদের আন্নাকে দেখানো হয়। সে বাইরে থেকে সৎ ট্রাভেল এজেন্সির মালিক, কিন্তু আসলে শান্তনুর মাধ্যমে এই ধরনের চুরির কাজ করে। শান্তনু আন্নাকে সেই চুরি করা ক্রুশ দেয়, আর আন্না খুব খুশি হয়। শান্তনু এই ঝুঁকিপূর্ণ কাজের জন্য টাকা চায়, কিন্তু আন্না তাকে সামান্য কিছু টাকা দিয়ে বলে, এখন এই টাকা নাও, যখন ক্রুশ বিক্রি হবে তখন পুরো টাকা দেব। এদিকে ইন্সপেক্টর খুব চিন্তিত।
সে শান্তিকে জানায় শহরের এক চোর অনেক মহিলাকে ফাঁসিয়ে তাদের বাড়ি থেকে দামি জিনিস চুরি করছে, তাই আমি বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগাতে চাই। কিন্তু শান্তি জানে এটা করলে সে তার প্রেমিককে বাড়িতে আর আনতে পারবে না। তাই সে বলে, তুমি কি আমার উপর সন্দেহ করছো, তাই সিসিটিভি লাগাতে চাও? ইন্সপেক্টর হেসে বলে, না না, শুধু তোমার নিরাপত্তার জন্যই বলছি, তোমার ওপর আমি কোনো সন্দেহ করি না। ঠিক আছে, তাহলে সিসিটিভি লাগাবো না। এদিকে কিছুদিন পর শান্তনুর কাছে ম্যারি এসে জানায় আমার বাড়ি থেকে সেই ক্রুশ চুরি হয়ে গেছে। শান্তনু অবাক হওয়ার অভিনয় করে, কিভাবে হলো এটা? ম্যারি বলে, জানি না, কিন্তু তুমি তো সেদিনের ছবি তুলেছিলে, প্লিজ আমাকে সেটা পাঠাও। আমি একদম এইরকম একটা ডুপ্লিকেট বানিয়ে রাখবো, তাহলে আমার স্বামী বুঝতেই পারবে না। শান্তনু ছবি পাঠিয়ে দেয়, কিন্তু ম্যারির স্বামী ঠিকই বুঝতে পারে যে ক্রুশটি চুরি হয়েছে। সে ইন্সপেক্টরকে ডেকে জানায় এই ক্রুশের দাম 2 কোটি টাকা, দয়া করে এটা খুঁজে দিন। ঠিক তখনই ম্যারি এসে বলে, না না, আমি এটা নিরাপত্তার জন্য লকারে রেখেছি, এক্ষুনি নিয়ে আসছি। ম্যারি যখন নকল ক্রুশ এনে দেয় তখন তার স্বামী সেটি ছুঁড়ে ফেলে দিয়ে বলে, এটা তো নকল, আসলটা কোথায়? সে সন্দেহ করতে শুরু করে, তুমি কি কাউকে বাড়িতে আসতে দিয়েছিলে? ম্যারি ভয় পেয়ে যায়। ইন্সপেক্টর তাকে শান্ত করতে চেষ্টা করে এবং বলে, দয়া করে বলুন যদি কাউকে সন্দেহ হয়। কিন্তু ম্যারি কিছু না বলে দ্রুত নিজের ঘরে চলে যায়। তার স্বামী রাগে তাকিয়ে থাকে। কয়েক সেকেন্ড পর গুলির শব্দ শোনা যায়। ম্যারি আতঙ্কে ছিল যে তার অবৈধ প্রেমের সম্পর্ক ধরা পড়ে যাবে, তাই সে নিজেকে গুলি করে ফেলে। এদিকে পুলিশের রেকর্ড থেকে জানা যায় শান্তনু এভাবে 15টি বাড়িতে চুরি করেছে। এখন সে আন্নাকে বলে, আমি আর এই কাজ করব না, যদি চালিয়ে যাই তাহলে একদিন ধরা পড়বই। কিন্তু আন্না বলে, তুমি যদি জীবনে সেটেল হতে চাও তাহলে শেষ একটা কাজ করো, এরপর তোমার আর কিছু করতে হবে না। আমি নারায়ণ নামে একজনকে চিনি, তার বাড়িতে অহল্যা নামে একটি মূল্যবান মূর্তি আছে, বর্তমানে এর দাম কোটি কোটি টাকা। নারায়ণ এই মূর্তিকে খুব ভক্তি করে, কিন্তু তুমি যদি এটি চুরি করতে পারো তাহলে তোমার ভবিষ্যৎ নিশ্চিত হয়ে যাবে। তার বাড়ির একটা অংশ খালি আছে, আমি কথা বলে সেটা তোমাকে ভাড়া নিতে সাহায্য করব, এতে তুমি সহজেই বাড়িতে প্রবেশ করতে পারবে। পরবর্তী দৃশ্যে শান্তনু নারায়ণের শহরে পৌঁছায় এবং এক চায়ের দোকানে জিজ্ঞাসা করে নারায়ণের বাড়ি কোথায়। তখন এক লোক যার নাম সুধীর এসে বলে, আমি ওই বাড়ির ছোটখাটো কাজ করি, চলো তোমাকে নিয়ে যাই। পথে সুধীর জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? শান্তনু উত্তর দেয়, আমি একজন মেয়েকে একতরফা ভালোবাসি, সে এখানেই থাকে, তার সঙ্গে দেখা করতে এসেছে। নারায়ণের বাড়ির কাছাকাছি পৌঁছানোর পর শান্তনু এক সুন্দরী মেয়েকে দেখে যার নাম অহল্যা। এরপর শান্তনু বাড়ির ভেতরে যায় এবং নারায়ণের সাথে দেখা করে। তখনই চিত্রা নামের এক মহিলা শান্তনুর জন্য কফি নিয়ে আসে। নারায়ণ শান্তনুর সাথে বাড়ি ভাড়ার বিষয়ে কথা বলতে থাকে, আর চিত্রা তখন কি কাজে যেন ব্যস্ত ভাবে বাইরে চলে যায়। এই সময় শান্তনু এক দৃষ্টিতে অহল্যাকে দেখছিল এবং ভাবছিল হয়তো সে নারায়ণের মেয়ে, কিন্তু তখনই নারায়ণ বলে, ও আমার স্ত্রী। শান্তনু এই কথা শুনে চমকে ওঠে এবং মনে মনে ভাবে, এই বৃদ্ধ লোকের এত সুন্দর এবং কম বয়সী স্ত্রী। নারায়ণ এরপর শান্তনুকে তার থাকার ঘর দেখিয়ে দেয় এবং বলে, ঘর কিন্তু তোমাকেই পরিষ্কার করতে হবে। শান্তনু বলে, কোনো সমস্যা নেই, আমি করে নেব। এরপর শান্তনু নিজের ঘর পরিষ্কার করা শুরু করে। তখনই হঠাৎ রমেশ ও সুরেশ নামে দুজন লোক এসে শান্তনুর কাছে কমিশন দাবি করে। শান্তনু অবাক হয়ে জিজ্ঞাসা করে, আমি তো নিজেই এখানে এসেছি, তাহলে তোমাদের কমিশন কেন দিতে হবে? তারা উত্তর দেয়, না না, তবুও তোমাকে কমিশন দিতেই হবে, আমরা এই এলাকার দালাল এবং যে কেউ নতুন ভাড়াটে এলে তাকে আমাদের টাকা দিতেই হয়। শান্তনু ভাবে এই দুজন হয়তো পরে কাজে লাগতে পারে, এদের মাধ্যমে হয়তো বাড়ির লোকজন সম্পর্কে কিছু জানা যাবে, তাই সে তাদের কিছু টাকা দিয়ে দেয়। এদিকে নারায়ণ ও চিত্রার মধ্যে কি সম্পর্ক সেটা এখনো স্পষ্ট নয়। চিত্রা এই বাড়িতেই থাকে। শান্তনু আসার দিন আসলে সে ব্যস্তভাবে ব্যাংকে টাকা তুলতে গেছিল যেন ব্যাংক বন্ধ হয়ে না যায়। নারায়ণ চিত্রাকে ফোন করে জিজ্ঞাসা করে, তাকে টাকা দেওয়া কি এতটাই জরুরি? চিত্রা উত্তর দেয়, হ্যাঁ, টাকা দিলে আমাদের জন্য ভালোই হবে, কিন্তু তারা আসলে কিসের টাকা এবং কাকে টাকা দেবার বিষয়ে কথা বলছে তা এখনো রহস্যই থেকে যায়। এই সিনেমার নায়ক শান্তনু খুব ভালো আঁকতে পারে। সে একদিন রাতে রুমের বাইরে অহল্যার একটি ছবি আঁকছিল। এই সময় সে দেখে সুধীর কার সাথে যেন গোপনে কথা বলছে। কথা শেষে সুধীর এক গাছের পাশে গিয়ে ধূমপান করতে থাকে। শান্তনু তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? সুধীর উত্তর দেয়, কিছু না, আমার ঘুমের সমস্যা, তাই আমি প্রতিদিন রাতে পায়চারি করি। কিন্তু শান্তনুর মনে হয় সুধীর মিথ্যে বলছে। সে নিশ্চিত করে সে নারায়ণের বাড়িতে গোপনে কারোর সাথে কথা বলছিল। শান্তনু এরপর নিজের ঘরের দিকে যেতে থাকে।
তখনই চিত্রা বাইরে বেরিয়ে আসে এবং জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছিলে? শান্তনু বলে, আমি কিছু শব্দ শুনেছিলাম, তাই দেখতে এসেছিলাম। এরপর সে নিজের ঘরে ফিরে যায়। এদিকে শান্তনুর আঁকা অহল্যার ছবি বাতাসে উড়ে যায়। অহল্যা সেটি তুলে নিয়ে শান্তনুর কাছে আসে এবং জিজ্ঞাসা করে, এটা তুমি এঁকেছ? শান্তনু উত্তর দেয়, হ্যাঁ, বলো তো কেমন হয়েছে? অহল্যা বলে, খুব সুন্দর হয়েছে। এরপর শান্তনু তার সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে। অহল্যা হেসে হেসে তাকে ঘর গোছাতে সাহায্য করতে থাকে এবং ঘর পরিষ্কার করতেও হাত লাগায়। ঘরে একটি আলমারির উপর একটি ছোট ব্যাগ ছিল। শান্তনু সেটি খোলার চেষ্টা করে। তখন অহল্যা বলে, সাবধান, এতে আমার কিছু জিনিস আছে। শান্তনু ব্যাগ খুলে দেখে ভিতরে একটি অদ্ভুত পাথর রয়েছে। অহল্যা জানায়, এটা সাধারণ পাথর নয়, এটা একটি জাদুকরী পাথর। যদি তুমি এটাকে হাতে নিয়ে নির্দিষ্ট মন্ত্র জপ করো তাহলে তোমার যে কোনো রূপ ধারণ করার ক্ষমতা থাকবে। শান্তনু বিশ্বাস করতে চায় না, কিন্তু অহল্যা বলে, তুমি চাইলে নিজেই পরীক্ষা করে দেখতে পারো। তুমি এই পাথর নিয়ে আমার ঘরে এসো, তারপর দেখো কি হয়। এরপর অহল্যা নিজ রুমে গিয়ে স্নান করে। শান্তনু পাথর হাতে নিয়ে মন্ত্র জপ করতে করতে অহল্যার রুমে ঢোকে। প্রথমেই সে পূজা ঘরে যায়। সেখানে রাখা একটি দেবী মূর্তি সে চুরি করতে চায়, কারণ সেটাই তার আসল লক্ষ্য ছিল। কিন্তু তখনই অহল্যা গান গাইতে শুরু করে। সে মূর্তিটি রেখে অহল্যাকে দেখতে যায়। কিন্তু যখন সে অহল্যার রুমে প্রবেশ করে, অহল্যার আচরণ একদম বদলে যায়। সে এমন ভাবে কথা বলে যেন শান্তনু তার স্বামী। অহল্যা জিজ্ঞাসা করে, আজ এত তাড়াতাড়ি বাসায় ফিরে এলে? শান্তনু অবাক হয়ে আয়নায় তাকায়। সেখানে সে নিজের চেহারার বদলে নারায়ণের চেহারা দেখে। শান্তনু আতঙ্কিত হয়ে পড়ে এবং ভাবে, এটা কিভাবে সম্ভব? তার বিভ্রান্ত মুখ দেখে অহল্যা হেসে ওঠে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের নিয়ে আসা হয় বর্তমান সময়ে। শান্তনুর মাথায় আঘাত লেগেছে আর সে এখন হাসপাতালে। সেখানে এক ইন্সপেক্টর এবং এলাকার সাব ইন্সপেক্টর আসে। সাব ইন্সপেক্টর বলে, এই লোকটি এক মহিলাকে খুন করেছে এবং পালানোর চেষ্টা করছিল। মহিলার স্বামী তাকে ধরে ফেলে এবং তার মাথায় আঘাত করে। তারপর পুলিশকে খবর দেয়। ইন্সপেক্টর বুঝতে পারে শান্তনুই সেই চোর যার খোঁজ সে এতদিন ধরে করছিল। তারা শান্তনুর সমস্ত তথ্য বের করতে থাকে এবং দেখে শান্তনু আগে অনেকবার চুরি করেছে বটে, কিন্তু কখনো কাউকে হত্যা করেনি। তাহলে এবার কেন সে খুন করলো? পুলিশের সন্দেহ হয় কেউ কি শান্তনুকে ফাঁসিয়েছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত শান্তনু জ্ঞান ফিরে না পায় ততক্ষণ কিছুই নিশ্চিত করা সম্ভব নয়। একসময় শান্তনু জ্ঞান ফিরে পায়। ইন্সপেক্টর বলে, দেখো, আমি জানি তুমি একজন বড় চোর। চুরি করতে যে ওই বাড়িতে গেছো কোনো সন্দেহ নেই, কিন্তু এখন খালি আমাকে বলো খুনটা কেন করলে? শান্তনু এবার পুরো ঘটনা বলতে শুরু করে, যা আমাদের আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। ফ্ল্যাশব্যাকে সেই মুহূর্তে যখন শান্তনু অহল্যার রুমে ঢুকে আয়নায় নিজের চেহারার বদলে নারায়ণের চেহারা দেখেছিল, সে হতবাক হয়ে পড়ে। অহল্যা বলে, এখন তো বিশ্বাস হলো, এটা সত্যি জাদুকরী পাথর। শান্তনু আবার আয়নায় দেখে, কিন্তু এবার সে নিজের আসল চেহারাই দেখতে পায়। সে বলে, আমি তোমার চালাকি বুঝে গেছি। তুমি আমাকে এমন মন্ত্র বলেছ যে আমার মনকে কৌশলে বিভ্রান্ত করেছে। আমি আসলে নারায়ণের রূপ পাইনি, এটা শুধুই আমার কল্পনা ছিল। আমি এখনো শান্তনুই আছি। এরপর সে জিজ্ঞেস করে, তুমি একজন বৃদ্ধ লোককে বিয়ে করলে কেন? তুমি কি কখনো সত্যিকারের ভালোবাসা পেয়েছো? অহল্যা উত্তর দেয়, হ্যাঁ, আমার বিয়ের পর আমি একজনকে ভালোবেসেছিলাম। শান্তনু জানতে চায় সে কে। অহল্যা ফ্ল্যাশব্যাকে তার গল্প বলতে শুরু করে। সন্তোষ নামে এক ব্যক্তি বাসা ভাড়া খুঁজছিল। সে নারায়ণের বাড়ির ঠিকানা পেয়ে সেখানে ভাড়া নেয়। ধীরে ধীরে অহল্যার সঙ্গে তার খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। সেও ভাবতো অহল্যা নারায়ণের মেয়ে এবং চিত্রাই তার স্ত্রী, তাই সে চিত্রাকে সবসময় ম্যাডাম বলে ডাকত। একদিন সন্তোষ চিত্রাকে জিজ্ঞাসা করে, নারায়ণজি কোথায় কাজ করেন? চিত্রা হেসে বলে, তুমি কি অহল্যার স্বামীর কথা বলছো? এই কথা শুনে সন্তোষ হতবাক হয়ে যায়। তখন সে জিজ্ঞেস করে, তাহলে আপনি কে? চিত্রা উত্তর দেয়, আমি অহল্যার দিদি। সে আরো জানায়, আমাদের পরিবার খুব গরিব ছিল, তাই আমাদের দুই বোনের বিয়ে তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, তাই আমি অহল্যার বাড়িতে এসে থাকতে শুরু করি। এইদিকে অহল্যা গান খুব ভালোবাসে, বাড়িতে সময় কাটাতে চায় না, তাই সে মিউজিক ক্লাসে যেতে চায়। এর জন্য নারায়ণের কাছ থেকে অনুমতি লাগবে, কিন্তু অহল্যা সরাসরি বলতে পারে না। তাই সে চিত্রার মাধ্যমে অনুমতি নেওয়ার চেষ্টা করে, কিন্তু নারায়ণ স্পষ্টভাবে না বলে দেয় এবং বলে, তোমার কাজ শুধু বাড়ির দেখাশোনা করা, বাইরে গিয়ে শেখার কোনো দরকার নেই। এদিকে একদিন বাড়ির বাল্ব নষ্ট হয়ে যায়। অহল্যা সুধীরকে বাল্ব বদলাতে বলে, কিন্তু সুধীর তখন ব্যস্ত ছিল। তাই সে সন্তোষকে অনুরোধ করে, দয়া করে তুমি এটা বদলে দাও। সন্তোষ রাজি হয় এবং কাজ করতে শুরু করে। কিন্তু হঠাৎ তার পা পিছলে যায় এবং সে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। যখন নারায়ণ এটা জানতে পারে, সে রেগে গিয়ে বলে, তোমাকে কে বলেছিল এসব করতে? এসব কাজের জন্য তো সুধীর আছে। তারপর সে সন্তোষের খোঁজ খবর নিয়ে চলে যায়। পরে অহল্যা সন্তোষের জন্য খাবার বানিয়ে আনে। আসলে যখন নারায়ণ ও চিত্রা কাজে বেরিয়ে যায়, তখন অহল্যা সন্তোষের সঙ্গে বন্ধুর মতো সময় কাটাতো।
একদিন অহল্যা সন্তোষের একটি ডায়েরি খুঁজে পায় যেখানে সে অনেক কবিতা লিখেছিল। অহল্যা ডায়েরি পড়তে শুরু করলে সন্তোষ সেটা ছিনিয়ে নিয়ে বলে, দয়া করে এটা পড়ো না, না হলে তুমি আমাকে ঠাট্টা করবে। এরপর সে ডায়েরিটা আলমারির ওপর ছুঁড়ে ফেলে। অহল্যা সেটা নেওয়ার চেষ্টা করে কিন্তু তার হাত পৌঁছায় না। সন্তোষ তখন অহল্যাকে তুলে ধরে যাতে সে ডায়েরিটা নিতে পারে। এভাবে দুজনের মধ্যে আরো ঘনিষ্ঠতা তৈরি হয়। ঠিক তখনই সন্তোষের কয়েকজন বন্ধু সেখানে আসে। আসলে সন্তোষ ও তার বন্ধুরা একসাথে একটি মিউজিক গ্রুপ চালায়। তারা যখন বুঝতে পারে যে সন্তোষ একজন বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে, তখন তারা তার সাথে মজা করতে থাকে। একদিন সন্তোষের বন্ধুরা অহল্যাকে গান গাওয়ার জন্য খুব করে অনুরোধ করতে থাকে। অহল্যা গান শুরু করে এবং খুব ভালো গাইতে থাকে, কিন্তু ঠিক তখনই নারায়ণ এসে তাকে গালাগালি করতে থাকে। এরপর সন্তোষ এবং তার বন্ধুদের বলে, আমার বাড়িতে থেকে আমারই বউয়ের সাথে ফষ্টি নষ্টি, এক্ষুনি সবাই বাড়ি ছেড়ে চলে যাও। তবে সন্তোষের বন্ধুরা চলে গেলেও সন্তোষ তার পা পুরোপুরি সেরে উঠতে না পারা পর্যন্ত কোথাও যেতে পারে না। কিছুদিন পরে সন্তোষের পা ঠিক হয়ে গেলে চিত্রা তার সঙ্গে দেখা করতে আসে। চিত্রা তাকে বলে, আমি নারায়ণের জন্য তোমার কাছে দুঃখিত। সে অহল্যাকে খুব খারাপভাবে টর্চার করে। আমি চাইছিলাম তাকে এই দুঃখ থেকে মুক্ত করতে, কিন্তু আমি পারিনি। তবে যখন থেকে তুমি এখানে এসেছো অহল্যার মুখে হাসি এসেছে এবং সে সুখী হয়েছে। আমি চাই তার এই সুখ চিরকাল বজায় থাকুক। যদি তুমি তাকে সত্যিই ভালোবাসো তবে দয়া করে তাকে এখান থেকে নিয়ে যাও, আমি তোমার সাহায্য করব। পরের দৃশ্যে চিত্রা এবং অহল্যা মন্দিরে যায়। তখন সন্তোষও সেখানে আসে। সে অহল্যার সঙ্গে একা কথা বলতে চায়, তাই চিত্রা কিছুটা দূরে চলে যায়। সন্তোষ তাকে বলে, আমি তোমাকে এই নরকের মধ্যে থাকতে দেব না, তুমি আমার সঙ্গে চলো, আমরা কোথাও গিয়ে শান্তিতে থাকতে পারবো। কিন্তু অহল্যা ভয় পায় যদি তার স্বামী জানে তবে সে তাদের দুজনেরই প্রাণ নেবে। অহল্যা চিত্রাকে এই কথা বলে। চিত্রা তখন বলল, 3 দিনের পর নারায়ণ শহরে যাবে, আমিও তখন কাজের জন্য বের হব। সে সময় তুমি সন্তোষের সঙ্গে চলে যেও, আর আমি তোমাকে পুরোপুরি সাহায্য করব। অবশেষে সেই দিন আসে যখন নারায়ণ বাড়িতে থাকে না। সন্তোষ তার ব্যাগ নিয়ে অহল্যার বাড়িতে আসে। সন্তোষ অহল্যাকে বলে, আমি তোমাকে ওয়েস্টার্ন ড্রেসে দেখতে চাই। সেজন্য অহল্যা শাড়ি না পরে অন্য পোশাক পরেন। এদিন নারায়ণ বাড়িতে না থাকায় তারা একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়। সন্তোষ বলে, আমি শহরে একটা ভালো বাড়ি ঠিক করেছি, চলো সেখানে যাই। অহল্যা রাজি হয়, কিন্তু এর মধ্যে নারায়ণ বাড়ি চলে আসে। দেখে তারা দুজনই ভয় পেয়ে যায়। অহল্যা বলে, তুমি পিছনের দরজা দিয়ে চলে যাও, আমি নারায়ণকে সামলাবো। সন্তোষ চলে যায় এবং অহল্যা দরজা খুলে নারায়ণকে দেখতে পায়। নারায়ণ বলে, ভিতর থেকে কিসের জন্য আওয়াজ আসছিল। অহল্যা সংস্কৃত ভাষায় বলে, ও কিছু না, একটা বিড়াল ঢুকেছিল। এই সময় আমাদের আবার বর্তমান সময় নিয়ে আসা হয়। ইন্সপেক্টর শান্তনুকে জিজ্ঞাসা করে, এরপর কি হয়েছিল। শান্তনু আবার তার গল্প বলা শুরু করে। বলে, তারপর আমি অহল্যাকে প্রশ্ন করেছিলাম, সন্তোষ কি করলো, সে কি পালিয়ে গেল। কিন্তু এই কথার উত্তর দেওয়ার আগে এবার তারাও দেখে নারায়ণ বাড়ির দিকে আসছিল। এটা দেখে তারা দুজনেই ভয় পেয়ে যায়। অহল্যা শান্তনুকে বলে, তুমি তাড়াতাড়ি কোথাও লুকিয়ে যাও। শান্তনু সোফার পেছনে লুকিয়ে পড়ে। নারায়ণ বাড়ির ভেতরে ঢুকে, কিন্তু আশ্চর্য, নারায়ণ অহল্যাকে কিছু প্রশ্ন না করে তার ব্যাগ রেখে নিজের রুমে চলে যায়। সবচেয়ে অবাক করা বিষয় হলো, শান্তনু দেখে নারায়ণ যেন অহল্যার শরীর ভেদ করে চলে যাচ্ছে। অর্থাৎ নারায়ণ যেন অহল্যাকে দেখতেই পাচ্ছে না, মনে হয় যেন সে কোনো ভূতের শরীর দিয়ে পার হচ্ছে। শান্তনু অবাক হয়ে ভাবে, তবে কি অহল্যাকে শুধু আমি দেখতে পাচ্ছি। প্রচন্ড ভয় পেয়ে সে দ্রুত সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু ঠিক তখনই সে দরজার সামনে পা ফসকে পড়ে যায়। আর এই সময় সে দেখতে পায় যে দেয়ালে অহল্যার ছবিতে মালা পরানো হয়েছে। আর এখান থেকেই বোঝা যায় যে আসলে অহল্যা অনেক আগেই মারা গেছে। শান্তনু আতঙ্কিত হয়ে বাড়ি থেকে পালিয়ে যায়, কিন্তু নারায়ণ তাকে পালাতে দেখে তাকে ধাওয়া করে ধরতে সক্ষম হয়। তাকে পরে পুলিশের হাতে তুলে দেয়। সিন বর্তমানে ফিরে আসলে আমরা দেখি নারায়ণ বাড়িতে বসে তার অ্যাকাউন্ট চেক করছে। তখন ইন্সপেক্টর এসে তাকে প্রশ্ন করে, আপনি তো বলেছিলেন শান্তনু আপনার স্ত্রী চিত্রাকে খুন করেছে, এজন্য আপনি শান্তনুকে মারপিট করে পুলিশে হস্তান্তর করেছেন। নারায়ণ বলে, জি, কিন্তু ইন্সপেক্টর বলে, আপনি মিথ্যা বলছেন, আমরা আসল খুনিকে খুঁজে পেয়েছি। এরপর পুলিশ একজন ব্যক্তিকে গাড়ি থেকে নামিয়ে আনেন। সে আর কেউ নয়, সুধীর। ইন্সপেক্টর সুধীরকে বলে, পুরো সত্যি বলো। সুধীর তখন সত্যি বলতে শুরু করে। আসল সত্যি হলো সুধীর চিত্রাকে ভালোবাসতো। অন্যদিকে চিত্রা আসলে অহল্যার জায়গা নিতে চাচ্ছিল, অর্থাৎ নারায়ণের স্ত্রী হতে চাচ্ছিল, কারণ নারায়ণ অনেক ধনী ছিল। এই উদ্দেশ্যেই সে সুধীরকে ব্যবহার করতে চেয়েছিল। সুধীরকে পটিয়ে বলেছিল, অহল্যা এবং সন্তোষ একে অপরকে ভালোবাসে, আমি চাই নারায়ণ তা জানুক, যাতে সে অহল্যাকে তার জীবন থেকে সরিয়ে দেয়।
তারপর আমি নারায়ণের সঙ্গে বিয়ে করব এবং তার সম্পত্তির মালিক হয়ে যাব। যতদিন নারায়ণ জীবিত থাকবে তুমি আর আমি গোপনে মিলতে থাকবো, আর তার মৃত্যুর পর আমরা বিয়ে করে সুখে জীবন কাটাবো। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেমন চিত্রা বলেছিল, সুধীর নারায়ণকে জানিয়ে দেয় যে অহল্যা এবং সন্তোষের মধ্যে সম্পর্ক চলছে। নারায়ণ বলে, যখন তারা দুজন একসাথে থাকবে তখন আমাকে ফোন দিয়ে জানিও, আমি তাদের হাতে নাতে ধরবো। সেই দিন যখন সন্তোষ ও অহল্যা একসাথে রুমে ছিল, সুধীর নারায়ণকে খবর দেয় এবং আর তাই নারায়ণ শহরে না গিয়ে মাঝপথ থেকে দ্রুত বাড়ি ফিরে আসে। সন্তোষ পালানোর চেষ্টা করে, কিন্তু নারায়ণ তাকে ছাড়ে না এবং তাকে তাড়া করে তার মাথায় একটি ভারী জিনিস দিয়ে আঘাত করে। এতে সন্তোষ ঘটনাস্থলেই মারা যায়। এরপর নারায়ণের রাগ অহল্যার উপর পড়ে এবং তাকে হত্যা করে, আর তাদের মৃতদেহ গুম করার কাজ সুধীরকে দেওয়া হয়। তবে সুধীর এসব কাজ নারায়ণের জন্য করেনি, সে চিত্রাকে পেতে চেয়েছিল, তাই নারায়ণের সব কথায় রাজি ছিল। কিন্তু সব প্রমাণ লুকানোর পর চিত্রা সুধীরকে কিছু টাকা দেয় এবং বলে, তুমি যা করেছো তার জন্য এই টাকা নাও। সুধীর বলে, শোনো, আমি টাকার জন্য এটা করিনি, আমি তো তোমাকে ভালোবাসি। এই বলে সে চিত্রাকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু চিত্রা বলে, আমাকে স্পর্শ করো না, চুপচাপ টাকা নিয়ে চলে যাও। সুধীর বুঝতে পারে চিত্রা তাকে প্রতারণা করেছে, এই কারণে সে চিত্রার থেকে অনেক টাকা দাবি করে এবং বলে, যদি টাকা বেশি হয় তাহলে আমি এখান থেকে চলে যাব, তোমাকে বিরক্ত করব না। আর তাই সেই দিন চিত্রা ব্যাংকে যায় টাকা তোলার জন্য। রাতে সুধীর চিত্রার রুমে ঢুকে পড়ে। চিত্রা তাকে যেতে বলে, কিন্তু সুধীর তাকে জোর করে মদ খাইয়ে দেয়। চিত্রা মদ্যপ হয়ে পড়ে, তখন সুধীর তার সাথে সেক্স করে। সকালে সুধীর বাড়ি ছেড়ে চলে যায়। অন্যদিকে শান্তনু বাড়ি থেকে পালিয়েছিল, কারণ সে বুঝতে পারে যে সে এতদিন যে অহল্যার সাথে কথা বলতো এবং মেলামেশা করতো সে আসলে ভূত ছিল। ভয়ের কারণে সে পালিয়ে গিয়েছিল, কিন্তু তাকে পালাতে দেখে নারায়ণের মনে সন্দেহ হয়। সে চিত্রার রুমে চলে যায়। চিত্রার রুমের এবং কাপড়ের অবস্থা দেখে নারায়ণ মনে করে যে শান্তনু এবং চিত্রার মাঝে অবৈধ সম্পর্ক রয়েছে, আর আজকে তার সাথে সেক্স করে পালিয়ে যাচ্ছে। চিত্রা তাকে সত্যি বলতে চায়, কিন্তু নারায়ণ তাকে বলার সুযোগ দেয় না। একটি বোতল দিয়ে তার মাথায় আঘাত করে চিত্রাকেও হত্যা করে। তারপর এই হত্যার দোষ শান্তনুর ওপর চাপানোর জন্য নারায়ণ শান্তনুর পেছনে যায়, তার মাথায় আঘাত করে এবং তাকে পুলিশের কাছে নিয়ে যায়। কিন্তু ময়নাতদন্তে চিত্রার শরীরে থাকা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে জানা যায় যে শান্তনু তাকে খুনও করেনি, তার সাথে সেক্সও করেনি। তাই পুলিশ সন্দেহ থেকেই সুধীরকে গ্রেফতার করে। এখন সুধীরের স্বীকারোক্তি থেকে নারায়ণেরও আসল পরিচয় প্রকাশ পায়। সেই সন্তোষ, অহল্যা এবং চিত্রাকে খুন করেছিল, আর এতে সহায়তা এবং লাশ গুম করার জন্য সুধীরকেও গ্রেফতার করা হয়। কিন্তু শান্তনুও ছাড় পায় না, অনেক মহিলার সাথে প্রতারণা করে সেক্স এবং চুরির জন্য তাকেও গ্রেফতার করা হয়। সব খুনের রহস্য সমাধান হলেও কিন্তু এই সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যায়। প্রশ্ন হলো, যখন শান্তনু বাসা ভাড়া নিতে এখানে এসেছিল, নারায়ণ তখন অহল্যাকে কেন তার স্ত্রী বলেছিল, যদিও সে মৃত ছিল? আসলে সেই সময় চিত্রা বাইরে যাচ্ছিল, আর নারায়ণ চিত্রাকে ইন্ডিকেট করে তার স্ত্রী বলে পরিচয় করে দিয়েছিল। কিন্তু শান্তনু যেহেতু অহল্যার আত্মাকে দেখতে পাচ্ছিল, সে ভেবেছিল যে নারায়ণ অহল্যাকে তার স্ত্রী বলেছে। যেহেতু নারায়ণ অহল্যার আত্মাকে দেখতে পেত না, তাই সেও মনে করেছিল শান্তনু হয়তো চিত্রাকেই দেখছে। আমরা আশা করি টুইস্ট ও টার্নস এই সিনেমাটি আপনাদের ভালো লেগেছে। যদি গল্প ভালো লেগে থাকে, এক্সপ্লেনেশন ভালো লাগলে, তাহলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, নিজের যত্ন নেবেন। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।